দেখো উপপাদ্য ব্যাপারটা হচ্ছে মুখস্থ করতে যাবে না উপপাদ্যটা, ঠিক আছে? মুখস্থ করতে গেলে তুমি ভুলে যাবে। তুমি যদি উপপাদ্যটা ঠিক করে বোঝো তাহলে তুমি ওটাকে লিঙ্ক করতে পারবে। আর বোঝার জন্য যে জ্যামিতিক ধর্মের দরকার বা যে বৈশিষ্ট্যগুলো দিয়ে তুমি বুঝবে সেগুলো ভালো করে বোঝানো হবে। আচ্ছা, উপপাদ্যটা নামটা বলো, কি আছে বলো, পড়ো, বলো বলো। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ে। আচ্ছা দাঁড়াও, লিখছি এটা। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ে এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র, জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ড দিতে পারে না। লম্ব অঙ্কন ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ড আচ্ছা, উপপাদ্য নম্বর কত জানো বললে? উপপাদ্য ভর্তি। দেখো এমনিতে যে জ্যামিতি বিষয়টা খুব একটা সোজা জিনিস না, ঠিক আছে? কারণ কেন সোজা জিনিস না, কারণ দেখবে তোমরা ক্লাসের পর ক্লাস উঠে এসেছো, ঠিকঠাক করে জ্যামিতিটা করা হয়নি। এরকম একটা জিনিস মনে হয় তো। তার কারণ হচ্ছে জ্যামিতিটা বেস লেভেল থেকে শেখনি। কি বলো, বুঝতে পারলে? এবারে উপপাদ্য যেরকম আছে উপপাদ্যটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? মুখস্থ করা যাবে না। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এবারে উপপাদ্যটা এই লাইন বাই লাইন তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে হবে না। তোমাকে ছবিটা মনে রাখতে হবে, সেখান থেকে এই লাইনটা কানেক্ট করতে হবে। উপপাদ্য ছবিটা আঁকতে হবে, মানে অঙ্কন। সেটা তুমি যদি আঁকতে পারো, সেটা উপপাদ্য হোক বা প্রয়োগ হোক। দেখবে স্কুলে এক্সট্রা বলে, তাই তো? বলে দেখেছো তো, ওটাকে প্রয়োগ বলে। তো ছবিটা খুব ভালো করে আঁকতে হবে। ছবিটা যদি ভালো করে আঁকতে পারো তাহলে এটা বুঝতে পারবে এবং এই লাইনটাকে কানেক্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রথমে একটা এখানে বৃত্তর কেন্দ্র বলেছে তো। আচ্ছা, তাহলে তোমার কি করতে হবে? সবার আগে বৃত্ত আঁকতে হবে তাতে, ঠিক আছে? এটা বৃত্ত আঁকো, এই দেখো। এটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তাহলে তোমাকে বলেছে যে এবার বলো বৃত্তের কেন্দ্র হলো, তাই তো? আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করে ব্যাস নয় এরূপ কোনো জ্যার ওপর। তাহলে এই লাইনটাকে কিন্তু ব্যাস বলে, এই যে তাই তো? এটা ব্যাসার্ধ আর এটা ব্যাস, তাই তো? তাহলে এখানে অন্য একটা জ্যা আঁকতে হবে, জ্যা, এই যে। তাহলে আমি একটা জ্যা আঁকলাম, দেখো, বুঝতে পারলে? এবারে বলছে যে ব্যাস নয়, তাহলে এই জ্যাটা তো ব্যাস নয়, ব্যাস কি? আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, মানে এটার উপর সোজাসুজি লাইন বৃত্তের কেন্দ্র থেকে। বলছে এই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এইটা এটা সমান হবে, এটা প্রুফ করতে বলেছে, তাই তো? আচ্ছা, এবার ও কেন্দ্রীয় বৃত্ত, জ্যার নাম দাও এবি, ঠিক আছে?
বুঝতে পারলেন? আচ্ছা, এবারে অঙ্কনের মধ্যে এটা থাকবে যে এই দুটো লাইন তোমাকে জয়েন করতে হবে, ঠিক আছে? দেখো এই ঠিক আছে, তাহলে হচ্ছে ও এ ও বি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। আচ্ছা, বলেছে জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, লম্ব অঙ্কন করা হয়েছে, এটা ডি করে দাও, ঠিক আছে? দেখো ও ডি লম্বর সাইন এরকম, তাই তো? ও ডি লম্ব এবি, তাই তো? ওডিটা এডি এবির উপর লম্ব তো। আচ্ছা, প্রুফ কি করতে হবে বলো? এডি ইকুয়াল টু বিডি তো প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এডি ইকুয়াল টু ডিবি বা বিডি, যে এইটা এই পার্টটা ইকুয়াল, এটা তোমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এবারে এই যে প্রুফটা হবে সেটা সর্বসমতার ধারণা প্রয়োগ করতে হবে। সর্বসমতা মানে জানো তো, জ্যামিতির একটা ধর্ম, সর্বসম ত্রিভুজ। এই সর্বসমতা শব্দটা শুনেছো? যে এই ধর্মটা দিয়ে ত্রিভুজের অংশগুলোকে সমান করা হয়, ঠিক আছে? এবং যদি সর্বসমতা ধর্মটা প্রয়োগ করা যায়, তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রয়োগ মানে প্রমাণ করা যায়, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ পাওয়া যায়, সেটা দিয়ে জ্যামিতির অনেক উপপাদ্য প্রমাণ করা যায়, ঠিক আছে? এবার সর্বসমতা কাকে বলে তোমাকে ভালো করে সেটা জানতে হবে। তুমি যদি সর্বসমতা কথাটা বুঝতে না পারো তাহলে এটা করতে পারবে না। ওই কারণেই আমি তোমাকে একদিন বলেছিলাম যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা যখন আইসিএসসি তে বুঝিয়েছিলাম, ইট টুক 58 মিনিটস, বিকজ উপপাদ্যটা বোঝাতে লেগেছে 20 থেকে 25 মিনিট। আর তার আগের যে কনসেপ্টটা, দ্যাট ইজ রিলেটেড টু কনগ্রুয়েন্স মানে সর্বসমতা, সেটা বোঝাতে হয়েছে, ঠিক আছে? এবার সর্বসমতা তুমি জানো, তোমাকে বোঝাতে হবে, স্কুলে বোঝায়নি তো? আচ্ছা, জানো কি সর্বসমতা জিনিসটা কি? হ্যাঁ, বুঝিয়ে দেবো, তাই তো? আচ্ছা, দেখে নাও। প্রথমে সর্বসমতাটা বলে দিচ্ছি, দেখো সর্বসমতা ইংলিশে বলা হচ্ছে কনগ্রুয়েন্স, ঠিক আছে? কিরকম করে হয়? প্রথমে এ একটা ত্রিভুজ আঁকো, এ দেখো এটার নাম হচ্ছে এ বি সি, ঠিক আছে? আর আরেকটা ত্রিভুজ আঁকলাম পি কিউ আর, আঁকতে পারি তো? আচ্ছা, যদি এরকম হয় যে ধরো এ বি, এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে? আচ্ছা, এ বি ইকুয়াল টু পি কিউ, যদি এরকম হয় এসি ইকুয়াল টু পি আর, এ দেখো এসি ইকুয়াল টু পি আর, আর ধরো এরকম দুটো দিয়ে দেওয়া হয়, আর তিনটে দেখো, এ দেখো তিন নম্বর বাহুটা সমান, সেটা হচ্ছে বিসি ইকুয়াল টু বলো কি কিউ আর, তাই তো? এরকম করে সমান হতে হবে। এইটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে কিন্তু হবে না, একদম এরকম হতে হবে, এটা ইকুয়াল টু এটা হতে হবে। এখন যদি এ বি ইকুয়াল টু এইটা হয়ে যায় তাহলে কিন্তু সর্বসম হবে না। তখন এটাকে কি বলবো? তিনটে বাহু সমান তো, তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু যদি আরেকটা ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে সমান হয় এই রকম ভাবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? বাহু 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 সর্বসমতা, এস এস এস, ঠিক আছে? এটাকে আমরা বলবো এস এস এস, হ্যাঁ, বাহু 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 সর্বসমতা, ঠিক আছে? তখন আমরা এটা কিভাবে লিখবো? এরকম করে লিখবো, ট্রায়াঙ্গেল এবিসি মানে ত্রিভুজ এবিসি সর্বসময় যে, ঠিক আছে? ত্রিভুজ পি কিউ আর, এটাকে পি কিউ আর লিখতে হবে। কেন? এটা কিভাবে লিখবো লেখাটার মধ্যে ব্যাপার আছে। দেখো এবি পার্টটা পি কিউ এর সঙ্গে রিলেটেড, ইকুয়াল তো। আবার এসিটা, এই যে এসি পি আর এর সঙ্গে সমান, দেখো এসি ইকুয়াল টু পি আর। আবার বিসি ইকুয়াল টু কিউ আর, এই যে লাস্টের দুটো, এই দেখো লাস্টের দুটো, এই যে বিসি ইকুয়াল টু কিউ আর, এরকম হতে হবে, তবেই কিন্তু লেখা যাবে। যদি না হয় তখন ত্রিভুজটার নাম চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে?
বুঝতে পারলে? হ্যাঁ, এবার ত্রিভুজের নাম কিরকম করে চেঞ্জ করে দিতে হবে দেখো। এবার ধরো এরকম হলো যে কিভাবে চেঞ্জ হবে ত্রিভুজের নাম দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরো এবিসি আছে, আবার ধরো পি কিউ আর আছে। এবার ধরো এবিটা এটার সমান হতেই পারে, ঠিক আছে, যে এবি ইকুয়াল টু পি আর। আচ্ছা, এসি ইকুয়াল টু পি কিউ এরকম হতে পারে, ঠিক আছে, যে এসি ইকুয়াল টু পি কিউ, যাই সেন্টিমিটার দেওয়া থাক। আর ধরো বিসি ইকুয়াল টু বলো কিউ আর, এইটা আর এইটা ইকুয়াল এটা, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবে? তাহলে তোমাকে লিখতে হবে যে ত্রিভুজ এবিসি, আচ্ছা বলো এবি পার্টের সঙ্গে কোনটা ইকুয়াল? পি আর। তো এই যে পি আর কিউ লিখতে হবে তোমাকে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এটা এবি ইকুয়াল টু পি আর, বিসি ইকুয়াল টু কিউ আর। তো এই যে বিসি, বিসি নিচের দুটো নিচের লাস্টের সঙ্গে সমান, তাহলে দেখো বিসি ইকুয়াল টু কিউ আর, তাই তো। আর এসি ইকুয়াল টু কি? এসি ইকুয়াল টু পি কিউ হয়ে গেল। দেখো এসি, দেখো এসি, এসি লাস্টের মাঝে মানে প্রথমেরটা লাস্টের এসি ইকুয়াল টু পি কিউ ছিল। তো এই যে এসি ইকুয়াল টু পি কিউ ছিল। তো এই যে এসি ইকুয়াল টু পি কিউ এভাবে মেলাতে হবে, বুঝলে? হ্যাঁ, যেই পার্টের সঙ্গে যেটা এবিটা কার সঙ্গে ইকুয়াল? এবিটা হচ্ছে পি আর এর সঙ্গে ইকুয়াল, আর এখানে এবিটা পি কিউ এর সঙ্গে ইকুয়াল ছিল, তাই পি কিউ আর লিখেছি। আর এখানে পি আর কিউ লিখতে হবে। এখানে তুমি যদি পি কিউ আর লিখে দাও ভুলে যাবে, ভুল হয়ে যাবে, বুঝতে পারলে ব্যাপারটা? তাই সাবধান, এটা কি এস 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 সর্বসমতা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে সবচেয়ে সোজা সর্বসমতা। আচ্ছা, এবার আরেকটা সর্বসমতা হবে, এ দেখো। এবার দেখো এরকম একটা ত্রিভুজ আঁকলাম, মানে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। মিল করছো এই সমকোণী ত্রিভুজের সঙ্গে? আচ্ছা, এটার নাম হলো এ বি সি, এটা হচ্ছে পি কিউ আর। আচ্ছা, কি সর্বসমতার নাম? সেটার নাম হচ্ছে আর এইচ এস, আর এইচ এস সর্বসমতা। আর এইচ এস নাম কি? রাইট অ্যাঙ্গেল, মানে দেখো সমকোণ, এই যে সমকোণ, এই যে, ঠিক আছে। দেখো এবি, সরি, ট্রায়াঙ্গেল এবিসি মানে কোণ এবিসি। আচ্ছা, যে কোণটাকে বোঝাবো সেই ভার্টেক্সটা শীর্ষবিন্দুটা মাঝখানে হবে, এটা জানো তো? এবিসি মানে বি কোণ, আর ইকুয়াল টু কি বলো? পি কিউ আর, তাই তো? এই যে পি কিউ আর, কিউ কোণ, ঠিক আছে। এটা ইকুয়াল, এটা দুজনেই হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ। 90 ডিগ্রিকে সমকোণ বলো তো? তারপরে বলো 215 ডিগ্রিকে কি বলো? 215 ডিগ্রিকে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে বেশি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে 215 ডিগ্রিকে কি বলে? হ্যাঁ বলো এবারে। স্থূলকোণ মোটেই না, স্থূলকোণ 180 কম হতে হবে। এবার বলো স্থূলকোণ হচ্ছে, দেখো বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, এগুলো মুছে দেওয়া পরে, কিন্তু যখন এটা বোঝাবো তখন কিন্তু এগুলো, এই বোর্ড কিন্তু দেখবে, এটা কিন্তু জ্যামিতি, কিন্তু বাড়ি গিয়ে কিন্তু দেখবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। হ্যাঁ দেখো, নাহলে মনে থাকবে না। দেখো 0 থেকে 89.9 বা যাও, মোটামুটি যা থাকবে, ঠিক আছে, যা থাকবে 90 থেকে ছোট, তাই তো? সেটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণের ইংলিশ বলতে পারবে? সূক্ষ্মকোণের ইংলিশ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যাঙ্গেল আমি একবার লিখে দিলাম, বারবার লিখবো না। অ্যাকিউট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে এক্স্যাক্ট বলা হচ্ছে সমকোণ, ঠিক আছে। সমকোণকে ইংলিশে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, হলো। আচ্ছা, এবারে 91 থেকে 179 মানে ধরো, ঠিক আছে, মানে যেটা 180 থেকে ছোট, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। বলা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে। 180 ডিগ্রিকে কি বলে? স্ট্রেট অ্যাঙ্গেল, মানে সরল কোণ, স্ট্রেট, ঠিক আছে, বাংলায় হচ্ছে সরল কোণ।
ঠিক আছে। এবারে ধরো 181 থেকে 359, মানে 360 ডিগ্রির থেকে ছোট, তাই তো? এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। নাম শুনেছো তো? নাম শোনি? এটা দিয়ে আছে অঙ্ক, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। আর 360 ডিগ্রি এটাকে বলা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল বা পূর্ণ কোণ, কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল মানে হচ্ছে পূর্ণ কোণ। তুমি পূর্ণ কোণ, তোমাদের তো ক্লাস 8-এ পাই চিত্র ছিল, সেই চ্যাপ্টারটা পড়োনি? তাহলে সেখানে তো এগুলো থাকার কথা। তাহলে স্যার বলেনি আইজা, বা স্যার হয়তো বলে যে তুমি ভুলে গেছো, কিছু একটা ব্যাপার আছে। এগুলো ছিল না? স্যার বলেনি, এগুলো অবশ্যই ছিল। এগুলো ছাড়া হয় নাকি? তুমি অ্যাঙ্গেল করবে কি করে? পাই চিত্র সবার আগে তো অ্যাঙ্গেলটা বার করতে হবে, তারপর তো মেলাতে হবে কোনটা। পাই চিত্র মানে সার্কেল, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে মানে 360 ডিগ্রি পূর্ণ কোণ। তাহলে 215 ডিগ্রিকে কি বলবে? প্রবৃদ্ধ কোণ। বুঝতে পেরে গেছো? আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এবার এখন বলো যে প্রবৃদ্ধ কোণ আমরা আঁকবো কি করে? তুমি চাঁদাতে কোণ পর্যন্ত আছে, 180 বেশি আঁকতে পারো না তো? চাঁদা বানাতে দেখো, চাঁদা কিরকম দেখতে হয়, এরকম দেখতে হবে, এমনি তো আঁকতে পারবে না। এবার ধরো একটা কোণ ধরে এরকম দেখতে, এই যে, ঠিক আছে। এই কোণটা হচ্ছে, এই দিকটা হচ্ছে গ্রেটার দেন 180 ডিগ্রি হবে এই দিকটা, আর এই ভেতরের দিকটা লেস দেন 180 হবে, ঠিক আছে। কেন? কারণ দেখো এই দিকটা তো লেস দেন 180, এটা যদি এই পর্যন্ত চলে যেত, এ দেখো এই যে ভেতরটা, দেখো ভেতরটা, এটা যদি এই পর্যন্ত চলে যেত তাহলে তো হতো 180, কিন্তু এখানে যে আটকে গেল তো, পুরোটা গেল না তো। আচ্ছা, আবার এইখানটা দেখো, যদি এই পর্যন্ত থেমে থাকতো তাহলে তো 180 হতো, দেখো আরো নিচে চলে গেছে, তাহলে 180 ছেড়ে গেল তো। এই জিনিসটা মানে কি, একটা সোজা লাইন কথা মানে কি 180, সেই লাইনটা বাদ দিয়ে চলে আসছে, দেখো এই নিচে নেমে গেছে আরো, মানে গোলটা এতটা পর্যন্ত, এই নিচে এতটা চলে এসছে, এই জায়গাটা তো এক্সট্রা, তাহলে এই জায়গাটা তো 180 থেকে বেশি পার্ট, ঠিক আছে। বুঝতে পারলে? তারপরে এই যে প্রবৃদ্ধ কোণ কি করে অঙ্কন করা, তোমাকে যদি বলে যে 215 ডিগ্রি কোণ কি করে আঁকবে, তুমি তো চাঁদা দিয়ে তো আঁকতে পারবে না, চাঁদা তো 180 পর্যন্ত আছে, তাহলে আঁকবে কি করে? তাহলে সেই কনসেপ্ট গুলো জানতে হবে। এগুলো 8-এ শেখায় কি করে আঁকবে, 7-এ শেখায় আঁকবে কি করে। প্রথমে যখনই যদি কোনো অ্যাঙ্গেল ধরো 215 ডিগ্রি, এবার এটা তো 180 ডিগ্রির থেকে বেশি না, এগুলোর সঙ্গে রিলেটেড, কোণ আঁকা না জানলে তুমি উপপাদ্য করবে কি করে? বুঝতে পারছো ব্যাপারটা? কোণ আঁকতে না জানলে তো উপপাদ্য করতে পারবে না। উপপাদ্য তো সবচেয়ে লাস্টে আসবে, যেখানে তোমাকে একদম যেরকম বলে দিচ্ছে সেরকম করতে হবে, একদম কনসেপ্ট বুঝে। উপপাদ্য হচ্ছে লাস্ট কনসেপ্ট, সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে প্রয়োগ। এই যে উপপাদ্যটা আছে না, এই উপপাদ্যটা তুমি পরে প্রয়োগগুলোতে প্রয়োগ করতে পারবে। এই উপপাদ্যটা যেটা হচ্ছে, এটা ত্রিভুজে, এটা হচ্ছে মানে বৃত্তের ধর্ম, বুঝতে পারলে? এই যে বৃত্তের ধর্মটা, বৃত্ত সম্পর্কিত যে প্রয়োগগুলো থাকবে, সেই প্রয়োগে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাই তোমাকে জিনিসটা জানতে হবে। এবার যখনই কোনো একটা অ্যাঙ্গেল মানে কোণ 180 ডিগ্রি ছাড়িয়ে যাবে, এটাকে আমি আঁকবো কি করে? 180 যখনই ছাড়িয়ে যাবে, তখন 360 থেকে যেটা আঁকতে বললাম সেটা মাইনাস করতে হবে। দেখো সেটা সবসময় কিন্তু 180 ছোট হবে, এই যে মাইনাস করে যেটা হবে না, এটা অলওয়েজ 180 ছোট হবে। এবার চাঁদা বসালে তো চাঁদা বসে 145 আঁকলে মোটামুটি ধরো এটা 90, মোটামুটি এরকম 145 এখানে গিয়ে শেষ হয়ে যাবে, তাই তো? শেষ হয়ে গেল 145। এই বাইরেরটা হচ্ছে 215, ঠিক আছে, আর ভেতরটা হচ্ছে 145। এটা একটা বিশেষ ধর্ম আছে, এটা নিয়ে উপপাদ্য আছে তোমাদের, ঠিক আছে। হ্যাঁ, একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাইরের কোণ, আর এটাকে বলা হচ্ছে ভেতর, এটা হচ্ছে এক্সটার্নাল কোণ। তাই 215 ডিগ্রি সবসময় এক্সটার্নাল হবে, ইন্টারনাল হবে না। ইন্টারনাল ছাড়িয়ে যাচ্ছে তো, 180 ছাড়িয়ে যাচ্ছে, 180 ছাড়িয়ে গেলে ইন্টারনাল হবে না, ওটা এক্সটার্নাল হয়ে যাবে। এই যে এই পার্টটাকে বলা হচ্ছে 215, বোঝা গেল এবারে? আচ্ছা, তাহলে কোণগুলো বলে দিলাম। আচ্ছা, এবারে এইটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। এবারে কি বললাম, ওটা কোথায় লিখেছি? হ্যাঁ, এই দেখো ABC ইকুয়াল টু PQR। আচ্ছা, এবার ধরো AB ইকুয়াল টু PQ, ঠিক আছে, করা যায় তো? AB ইকুয়াল টু PQ ধরে নাও যে AB ইকুয়াল টু, এইটা এটা সমান, মানে লম্বটা, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ বলে তো। সমকোণী ত্রিভুজের জানতে অতিভুজ বলে, এটা
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। ইংলিশ হচ্ছে হাইপোটেনিউস। ক্লাস 9 যে টোটাল যে ত্রিকোণমিতিটা আছে ওটাই সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজে ত্রিকোণমিতি হবে না, শুধুমাত্র সমকোণী ত্রিভুজেই হবে। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, ওই ইজিপশিয়ান পিরামিড নাম শুনেছো তো, মিশরের পিরামিড, এই সমস্ত সব ত্রিকোণমিতির সূত্র দিয়ে এগুলো বানানো। তাহলে ভাবো যে হাউ ব্রিলিয়ান্ট ওয়ার দে ইজ টু বি, যে ওই সময়ের লোকেরা ওই পিরামিড এখন মানুষ পড়াশোনা করে। ঠিক আছে, আবার নতুন একটা আবিষ্কার দেখে নতুন একটা রেডার ফেডার দিয়ে কি বলছে ওই পিরামিডের নিচে নিচে আরো ওদের মানে গোপন শহর আছে। ঠিক আছে, মানে পিরামিডটা এমনি এমনি বানানো হয়নি, এরকম একটা ভাবনা চিন্তা চলছে। এবার ওটা তো খুঁড়তে দেবে না, ওরা তো বাপের সম্পত্তি না আমেরিকা। ঠিক আছে, যেরকম বললে খুঁড়ে দেবে যে আচ্ছা তাই আছে, তো ওগুলো ধরে নিতে হবে যে কোনো একটা শহর হয়তো কোনো আর্ট প্রয়োগ হলে বাঁচার জন্য করা আছে, এরকম বলা হচ্ছে যে পিরামিডটা যে তৈরি করা আছে দিস ইজ নট জাস্ট ফর টুরিস্ট অ্যাট্রাকশন, যে বা মিশরীয়রা লেজার টাইম মানে অবসর কাটানোর জন্য পিরামিড বানিয়েছে, যে কিছু কাজ নেই চলো পিরামিড বানানো শুরু করি, এরকম ব্যাপারটা নয়। পিরামিডস ওয়ার স্পেশাল, এটা বলা হচ্ছে। তো ওটা কিন্তু ওই রকম ভাবে বানানো হয়েছে ত্রিকোণমিতি। তারপরে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করেছিল রাধানাথ সিকদার। ঠিক আছে, ওটার নাম রাধানাথ সিকদার হওয়া উচিত ছিল, মানে মাউন্ট সিকদার, কিন্তু কি হলো তখন তো ইংরেজ শাসন ছিল, ব্রিটিশ শাসন। তো ওই যে ওটা ওই যার নামে ওই এটা বানিয়েছে মানে জরিপ বলে, জরিপ মাপ, সেই সময় জরিপ কমিটির যে প্রধান ছিল তার নাম ছিল জর্জ এভারেস্ট, তো ওর নামে ঢুকিয়ে দিয়েছে সেটা ইংরেজরা যেরকম আর কি। ঠিক আছে, নামটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তো এইগুলো ওই সমস্ত ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, এই সমস্ত ধর্ম এগুলো প্রচুর সূত্র আছে। তো তুমি যদি ভাবো যে সূত্রগুলো এক ভার্সের মুখস্থ করবো, কিছুক্ষণ পর তোমার ভুলে যাবে। যেমন এই লাইনটা মনে রাখতে হবে যে এরকম করে যে ব্যাস নয় এরকম কোনো একটা জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে এই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আচ্ছা এবার তার আগে এটা বুঝতে হবে, তাহলে AB ইকুয়াল টু B2 হতে পারে তো, আর এইটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, দেখো AC ইকুয়াল টু PR, তাই তো? তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, মানে একটা ত্রিভুজের কোন একটা বাহু আরেকটা ত্রিভুজের কোন একটা বাহু মানে সমকোণী ত্রিভুজের সমকোণ এবং অতিভুজের সমান হলে, মানে দুটো অতিভুজ সমান হলে ত্রিভুজ মানে RHS সর্বসমতা, মানে দুটো ত্রিভুজ এই RHS সর্বসমতায় থাকবে। বুঝতে পারলে? এবার তোমাকে তখন লিখতে হবে ট্রায়াঙ্গেল ABC, এ দেখো সর্বসম, এই যেটা সর্বসমতার চিহ্ন PQR, ব্র্যাকেটে তোমাকে RHS লিখতে হবে, কথাটা লিখতে হবে। দেখবে যখনই তুমি উপপাদ্য প্রমাণ করবে দেখবে লেখা থাকে এখানে আমরা সর্বসমতা প্রয়োগ করব, তাছাড়া হবে না। কিন্তু কোন সর্বসমতাটা তুমি করছো সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। তুমি জিওমেট্রিতে আউট অফ লাইন কিছু করতে পারবে না, বাইরে থেকে কিছু আনতেও পারবে না, আর তুমি যুক্তি ছাড়া কিছু লিখতে পারবে না। তাহলে ওই জায়গাটা একটা কোশ্চেন মার্ক দিয়ে ওখানে নম্বর কমিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? এই তাহলে আরেকটি সর্বসমতা এরকম একটা হবে। আরেক রকমের সর্বসমতা আছে, সেটা কিরকম করে সর্বসমতা, আরো দু রকমের সর্বসমতা আছে। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পেরেছো তো? দেখো বুঝতে পেরেছো তো? এটা বাড়িতে গিয়ে কিন্তু দেখবে, কারণ এটা বুঝতে হবে, বোর্ডটাও তো লিমিটেড। মানে এখন যদি পুরোটা না মুছে দেখায় এখানে সব বোর্ড হলে ভালো হবে, এখান থেকে শুরু করলে ওখানে শেষ হবে, এটা এরকমের জিনিস। জিওমেট্রি অত ইজি জিনিস না, নট সো ইজি এট অল। তাহলে দুটো সর্বসমতা দেখালাম, ঠিক আছে? আচ্ছা এবার ধরো যে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো আবার ধরো এবার দেখো এরকম একটা ত্রিভুজ আছে, দেখো আবার এরকম একটা ত্রিভুজ আছে, দেখো ABC, ঠিক আছে, PQR, ধরো এইটা আর এটা সমান, ঠিক আছে, BC ইকুয়াল টু QR। আর এই যে বাহুটা, এই একটা বাহুর দুদিকে কোণ উৎপন্ন হবে তো, এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে? আচ্ছা অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল Q, আর এইটা আর এইটা, এইটা, ঠিক আছে? অ্যাঙ্গেল C ইকুয়াল টু অ্যাঙ্গেল R, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে একটা ত্রিভুজের দুটো, একটা বাহু এবং বাহুর দুদিকে দুটো কোণ সমান,
ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো, নামটা দেখে নাও, অ্যাঙ্গেল সমান হচ্ছে তো অ্যাঙ্গেল, নাম দিয়ে দাও অ্যাঙ্গেল। তারপরে বাহু সমান তো সাইড, আবার আরেকটা অ্যাঙ্গেল সমান তো এই দেখো এস এ বলবে, এ এস এ সর্বসমতা। ঠিক আছে, সর্বসমতা। ঠিক আছে, আচ্ছা এ এ এ মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই বলে কোনো সর্বসমতা হয় না, কাটা। ঠিক আছে, আচ্ছা তারপরে এস এস এ, এ বলে কোনো সর্বসমতা হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? আবার এটাও হতে পারে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এটা হতে পারে, অসুবিধা নাই। মানে একটা বাহুর দুদিকে যদি অ্যাঙ্গেল সমান হয়, মানে ধরো এরকম আছে, যদি ধরো এরকম একটা যা আছে, যেটা বাহু 5 সেন্টিমিটার, আবার একটা ত্রিভুজের ধরো এটার নাম ধরো এ বি সি, এটার নাম ধরো পি কিউ আর, এটাও 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। আচ্ছা ধরো এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি, আর এটা ধরো 70 ডিগ্রি হতেই পারে, আবার এটা 70 ডিগ্রি। তাহলে সর্বসময় হবে, কারণ এই পথটা মিলে গেছে তো। হ্যাঁ, একটা বাহুর দুদিকে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই দুটো সমান তো, এই সেই 70 আর 40ই হচ্ছে তো। ঠিক আছে, তাহলে কিন্তু হবে। কিন্তু যদি এইখানে 70 থাকে তাহলে কিন্তু হবে না, ওটা কিন্তু ওই বাহুর দুদিকে কোণ নয়, বাহুটার দুদিকের কোণ হতে হবে। ঠিক আছে, মানে এরকম সমান হতে হবে, যেমন এরকম, এই যে এই মানে এরকম, এই যে এই দুটো ইকুয়াল হতে হবে, এইটা সেটা এটার সঙ্গে হোক, এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরকম হলো অসুবিধা, যেমন এখানে তাই হলো, দেখো এই 40 এদিকে 40, তাই তো, এটা হলেও হবে। ঠিক আছে, কিন্তু একই বাহুর দুদিকে হতে হবে, তবে ওটাকে আমরা বলবো এ এস এ। তখন আমরা কি লিখবো, যে এ, এবার এখন ব্যাপার আছে, ধরো এটাকে তুমি এ বি সি লিখছো, দাঁড়াও অত সোজা না, ট্রায়াঙ্গেল এ বি সি। আচ্ছা বি কোণের সঙ্গে কে সমান গো, 70 এর সঙ্গে আর সমান না, আরটা মাঝখানে ঢুকে যাবে। হ্যাঁ, এই যে পি আর কিউ, এই যে বুঝলে, এই যে 70 এর সঙ্গে কে সমান, বা দেখো সি, সি কোণ 40 তো, কিউ 40 তো, এই দেখো সি আর কিউ লাস্টেই আছে, ঠিক আছে, বুঝতে পারলে? ট্রায়াঙ্গেলটা তখন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যেটা যেই পার্টটার সাথে সমান, ব্যাপারটা বোঝো। এখানে বি 70 ডিগ্রি ছিল, মাঝখানে বি লিখেছো, এখানে 70 কি আছে, তার নাম কি, আর কোণ তো, আর আরটা মাঝখানে ঢুকবে, কিউপি যা পি কিউ তাই, অসুবিধা নেই, পি আর কিউ লিখতে হবে, বুঝলে? এইভাবে করতে হবে। আবার দেখো মিলিয়ে নাও, এ দেখো কিউ, এ দেখো বিসি সমান তো, এ দেখো বিসি লাস্টের দুটো নিয়ে তো বিসি হচ্ছে, এখানে দেখো কিউ আর সমান, এ দেখো আর কিউ, লাস্টের দুটোই আছে, এ দেখো কিউ আর, বুঝলে? তোমাকে শীর্ষবিন্দু মেলাতে হবে, ভার্টেক্স। ঠিক আছে, তবে দিয়ে তোমাকে পাশে লিখতে হবে যেটা কি এ এস এ, ওইটা লিখতে হবে, যেই পার্টটার সঙ্গে যে পার্টটা সমান। ঠিক আছে, এ। আচ্ছা আবার যদি এরকম হয় যে, এবার ধর এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, আমার এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এ বি সি পি কিউ আর। ঠিক আছে, ধরো এইটা ইকুয়াল টু এটা, ঠিক আছে, এ বি ইকুয়াল টু বলো পি কিউ, তাই তো, আর ধরো এইটা ইকুয়াল টু এটা, ঠিক আছে, বিসি ইকুয়াল টু কিউ আর, আর এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। ঠিক আছে, কোণ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ। ঠিক আছে, যদি এরকম হয় যে দুটো বাহুর মধ্যবর্তী কোণ, যে একটা ত্রিভুজের দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয়, তখন তাহলে কি বাহু কোণ, বাহু তো, এই যে বাহু মানে সাইড, মাঝে কোণ আছে, এই যে, তাই তো, আর তার সঙ্গে সাইড এস এস, এই যে এটাকে বলা হচ্ছে এস এস সর্বসমতা। ইংলিশ হচ্ছে কংগ্রুয়েন্স, এস এস সর্বসমতা, এই যে বাহু কোণ বাহু। ঠিক আছে, আচ্ছা এটা যদি এখানে চলে যেত তাহলে কিন্তু হবে না, বুঝতে পারলে? তাই এটা দেখে নিতে হবে কোন পার্টের সঙ্গে কোন পার্ট সমান। ঠিক আছে, এখানে তুমি লিখে দিতে পারো, হ্যাঁ এটা তুমি লিখে দিতে পারো যে এবিসি পার্ট, ট্রায়াঙ্গেল এবিসি সর্বসম। দেখো এবি পার্টের সঙ্গে কে সমান আছে বলো, পি কিউ, তাই তো, এবি, এ দেখো পি কিউ লিখে দিলে, পি কিউ আর, দিয়ে এখানে একটা মেলালে বাকিগুলো মিলে যাবে, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কিউ সমান তো। হ্যাঁ, তাহলে এটাকে বলবে এস এস সর্বসমতা। এইরকম ভাবে হচ্ছে সর্বসমতা হয়। এবার আমি যদি সর্বসমতার ধর্মটা
প্রমাণ করতে পারি, তাহলে আমি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ পাবো। সেটা এই ধরনের উপপাদ্য প্রমাণ করার কাজে আসে। ঠিক আছে, ওটাকে কি বলে ইংলিশে দেখবে, ইংলিশ বলতে সিপি লেখা থাকে, মানে কি লেখা থাকে, কনগ্রুয়েন্ট, মানে কারেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এটাকে ইংলিশে কি বলে জানো, এটাকে এরকম বলে, বলে দিচ্ছি মনে থাকবে, কারেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বা সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। বুঝতে পারলে? এইভাবে জিনিসটা হবে। ঠিক আছে, তো এই হলো সর্বসমতার ধর্ম। এইভাবে এবার সর্বসমতার ধর্মটা এখানে প্রয়োগ করতে হবে। ছবির মধ্যে ভালো করে বুঝতে হবে, ছাড়িয়ে ছাড়িয়ে। আমি না যখন ছবিটাকে আঁকি না, যখন উপপাদ্য বোঝাই, তখন এটাকে ভেতরে স্প্লিট করে করে বোঝাই, একটা ছবিতে বোঝাই না, দেখতে হবে। তাহলে এডি ইকুয়াল টু ডিবি প্রুফ করতে হবে তো। আচ্ছা, তুমি এই মালটাকে, মানে এই জিনিসটাকে ভেতরে বাইরে বার করে নিয়ে চলে এসো। এটাই দেখতে এরকম তো, হ্যাঁ, ও এ ডি বি এরকম দেখতে তো, হ্যাঁ। আচ্ছা, তো দুটো ত্রিভুজ পাচ্ছ, দেখেছো, দুখানা সমকোণী ত্রিভুজ পাচ্ছ। হ্যাঁ, এবার প্রমাণটা কি হবে, যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি, কি কি বলো, ও এ ডি, আরটা পাচ্ছি ও বিডি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ পাচ্ছি। এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো ত্রিভুজের, এই যে বললাম আমি যখন সর্বসমতা করছিলাম দুখানা ত্রিভুজ আঁকছিলাম তো বারবার, তাহলে এখানে তো দুটো ত্রিভুজ আছে। আচ্ছা, এবার দেখো ভালো করে ছবিটা দেখো, পার্ট মেলাতে হবে। এই যে ওডি, এটা তো দুটোই সাধারণ বাহু তো ত্রিভুজের, এই বাহুটাকে তো দুটো ত্রিভুজ ইউজ করছে তো, এটাই দেখো এটা ইউজ করছে তো। বলো এই ত্রিভুজের বাহুগুলো কি কি, একটা ও এ একটা বাহু, এই যে ও এ, আর ওডি একটা বাহু এই ত্রিভুজটার, আর একটা বাহু এডি তো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বাহু কি বলো, ওবি, তাই তো। আরেকটা বাহু কি বলো, ওডি। আরেকটা বাহু কি বলো, বিডি, এই যে বিডি। ঠিক আছে, দেখে নাও, তাহলে বাহুগুলো আলাদা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই ওডি বাহুটা তো দুটো ত্রিভুজই ব্যবহার করছে, তাই আমরা এটা লিখতে পারি যে ওডি সাধারণ বাহু, ওডি বাহুটা দুজনেই ইউজ করছে, ওডি সাধারণ বাহু হলো। আচ্ছা, এটা ও এ আর ওবি এদের মধ্যে কিছু সম্পর্ক আছে, ও এ ইকুয়াল টু ওবি হবে, কেন জানো, দেখো এটা তো ব্যাসার্ধ দুটোই, তাই না। এই এই কেন্দ্র থেকে পরিধির দিকে যে লাইন যাবে সেটাকেই তো ব্যাসার্ধ বলে, তাই তো। কেন্দ্র থেকে পরিধির দিকে, এগুলো তো, এটা তো পরিধি, তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। একই বৃত্তের মধ্যে যতগুলোই ব্যাসার্ধ আঁকো সব তো সমান হবে, এটা তো ঠিক। সমান হয় বলেই তো গোল করে পাবে, জানো তো, হ্যাঁ, গোল করে পাবে তো। একটা জিনিস জানো, এরকম ধরো, এরকমই ধরো তুমি চতুর্ভুজ আঁকলে, মানে চারটে বাহু দিয়ে, বা পঞ্চভুজ আঁকলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এরকম করে যদি যদি তোমার তুমি যদি এরকম করে কোনো কিছু আঁকো না, যে যার 257টা বাহু থাকবে, হ্যাঁ, মানে 257টা বাহু, দেখতে এরকম সার্কেল হয়ে যাবে। 257খানা বাহু থাকলে এটা সার্কেলের মধ্যে দেখতে হবে, এটা প্রুফ আছে, হায়ার ক্লাসে করানো হয়। ওই এই অ্যানালিটিক ওই জিওমেট্রি যে হায়ার ক্লাস এখানে করানো হয়, এটাই 257টা বাহু থাকলে এরকম হয়। ঠিক আছে, যাই হোক। আর এই যে বহুভুজ যাকে বলে, পলিগন, এটা কিন্তু ক্লাস 8-এ ছিল, পড়েছো। বহুভুজের অন্তঃস্থ কোণ কত হবে, এই যে ত্রিভুজের ভেতরের যে কোণগুলো যোগফল কত, 180 ডিগ্রি তো। কেন 180 ডিগ্রি, নাও তো হতে পারতো, সেটা বলতে পারবে,
মানে সেটা তো আগে বুঝতে হবে যে তুমি এই যে এখানে তো একটা মানে অ্যাঙ্গেল নেবো আমি, মানে আমি ত্রিভুজের যে তিনটে কোণের সমষ্টি, তিনটে অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি এটা তো জানো? হ্যাঁ, কিন্তু 180 ডিগ্রি কেন? ভালো করে দেখো, এগুলো না বুঝলে হবে না, এটা সব লিঙ্ক করা জিনিস, বুঝতে পারলে? একটা ডিফিকাল্ট ম্যাথ যখন করতে দেবে না তখন দেখো টুকুস করে আটকে গেছে, দিয়ে ওটা বেরোচ্ছে না। এই দেখো ত্রিভুজ আমরা এভাবে আঁকি তো, এবারে ত্রিভুজ হলো, ত্রিভুজের কটা বাহু বলো? n ইকুয়াল টু কত? 3 তো, তিনটে বাহু বিশিষ্ট বলো কি ত্রিভুজ কাকে বলে? সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সীমাবদ্ধ মানে মানে বাহুগুলো মিট করবে যাবে, কারণ একটা দিকে চলে যাবে দিকে চলে এরকম করে তো আঁকা যাবে না, মানে ক্লোজড হতে হবে, ক্লোজড। ওই জন্য সীমাবদ্ধ কথাটা লেখা আছে, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে ক্লাস 5 এ পড়ানো হয়, জানো তো, বিন্দু রেখা। হ্যাঁ, যাই হোক, n ইকুয়াল টু 3 তো। আচ্ছা, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2n-4 সমকোণ। এই যে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এবার এখানে মান বসাবে, দেখবে n ইকুয়াল টু 3 বসাও, 2 ইন্টু 3 -4 ইন্টু 90 ডিগ্রি। এই দেখো কি বললাম বলো তো, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2n-4 সমকোণ। ঠিক আছে, 2n-4 সমকোণ। তাহলে এখানে n এর মান এখানে 3 বসালাম। কেন? কারণ ত্রিভুজের তিনটে বাহু আছে বলে। আচ্ছা, 6 - 4 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি। প্রুফ হয়ে গেল তো, বুঝতে পারলে? আচ্ছা, ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি, এটা হচ্ছে পলিগন ফর্মুলা দিয়ে বোঝানো যায়, আর জিওমেট্রিক্যাল ফর্মুলা দিয়েও বোঝানো যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে OA আর OB ইকুয়াল, বুঝতে পেরেছো? দুটোই তো ব্যাসার্ধ। হ্যাঁ, লিখতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ বলে লিখতে হবে। হ্যাঁ, লাইনগুলো বই থেকে লিখে নেবে, একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, যেরকম আমি প্রুফটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা বই থেকে ঠিকঠাক করে লিখতে হবে, কারণ এখানে তুমি প্রুফ করছো, অলরেডি প্রুফ করা আছে, বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে? ওই ইকুয়াল টু যে আরেকটা অংশ লাগবে তো, তিনটে করে জিনিস হতো তো সর্বসমতার, ওই যে SSS তিনটে বাহু লাগতো, বা তোমার RHS ওখানে তিনটে জিনিস লাগতো, RHS বা SAS মানে বাহু কোণ বাহু, বা কোণ বাহু কোণ ASA এরকম লাগতো তো, তিনটে জিনিস লাগবে তো। তাহলে দুটো হলো, আরেকটা কি পাবো? কি বলেছে? কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে বলেছে। তাহলে এখানে লম্ব অঙ্কন করা হয়েছে, আর কি বলবো বলো? আরেকটা অংশ কোথেকে হবে? এ দেখো লম্ব অঙ্কন করা হয়েছে বলেছে, লম্ব। তাহলে এ দেখো, এদিকে দেখো, এইটা আর এটা ইকুয়াল, এইটা সমানভাবে ব্যবহার হচ্ছে, তাহলে আরেকটা কোথেকে পাবে বলো? এটা কোথেকে হবে? তোমার তিনটে পার্ট লাগবে, তিনটে পার্ট। ভালো করে দেখো, বইতে দেখো একটা জিনিস লেখা আছে, দেখো যে সর্বসমতা। তো সর্বসমতা ধর্ম মানে কি দেখেছো? এই সর্বসমতা লেখা আছে, ঠিক আছে? এই সর্বসমতাটা কোথেকে হবে? দেখো, এই যে OA আর OB এটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ তো, তাই আমরা অতিভুজটা ইকুয়াল করেছি তো, তাই তো? আচ্ছা, সাদা এই বাহুটা সমান তো, তাহলে একটা বাহু আমরা সমান পেয়েছি তো, আর এই কোণটা সমান পাবো সমকোণী ত্রিভুজ, কারণ এখানে লম্ব বলে দিয়েছে, লম্ব অঙ্কন করা আছে। লম্ব মানেই 90 ডিগ্রি, লম্ব কথাটার মানেই 90 ডিগ্রি, তার মানে সমকোণ পাবো। ওইদিকে দেখো সমকোণ, সমকোণটা কি? এ দেখো এই কোণটা ODA, এ দেখো অ্যাঙ্গেল ODA ইকুয়াল অ্যাঙ্গেল বলো ODB ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এটা কি? একটা ত্রিভুজের সমকোণ
আরেকটা বাহু এবং অতিভুজ আরেকটা ত্রিভুজের সমকোণ আরেকটা বাহু এবং অতিভুজের সমান, তাই তো? তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো তো, তিনটে জিনিস পেয়ে গেছো তো। তাহলে কি সর্বসমতা হলো? তাহলে কি হবে? ও এ ডি সর্বসম ও বিডি, তাই তো? কি সর্বসমতা? আর এইচ এর সর্বসমতা হবে তো, আর এইচ এর সর্বসমতা। এই যে রাইট অ্যাঙ্গেল অতিভুজ মানে হচ্ছে এইচ, হাইপোটেনিউস বলে, হাইপোটেনিউস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস, ঠিক আছে? আর তার সঙ্গে কি সাইড, আর এইচ এস, এস মানে সাইড, এই যে এটা সাইড, কি সমান সমান ভাবে ব্যবহার করছে, তাই তো? আচ্ছা, দিয়ে কি লাভ হলো? দিয়ে লাভ হলো এই জায়গাটায় দেখো এডি ইকুয়াল টু বিডি, তুমি এখান থেকে প্রুভ করে দিতে পারবে। এই যে এই দেখো এডি ইকুয়াল টু বিডি, কিন্তু কি লিখবে ব্র্যাকেটে? যে সিপি সিটি যেটা ছিল বলেছিলাম, কি বলেছিলাম? কারেসপন্ডিং পার্ট, এই যে বাংলায় লিখতে হবে, হ্যাঁ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, তাই তো লেখা আছে? হ্যাঁ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, অনুরূপ অংশ লিখতে হবে, ঠিক আছে? এই যে এডি ইকুয়াল টু বিডি প্রুফ হয়ে গেল। যে তাহলে কি লেখা আছে? ব্যাস না, মানে এরকম একটা যেটা ব্যাস না, ব্যাস হলে তো মাঝখান থেকে শুরু হতো। আচ্ছা, ব্যাস না, এরকম একটা জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব সমদ্বিখণ্ডিত করবে জ্যাকে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, পরের উপপাদ্যটা, বড় উপপাদ্যটা কেমন জানো? বলছে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা লম্ব হবে। এটা হচ্ছে তার বিপরীত উপপাদ্যটা, বুঝতে পারলে? মানে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে লম্ব হবে, ঠিক আছে? তখন তোমাকে পুরো উল্টো রকম জিনিস করতে হবে। তখন তোমাকে এইটা ইকুয়াল টু এটা আগে ধরে নিতে হবে। তখন এটা যে লম্ব সেটা তোমাকে প্রুভ করতে হবে, মানে এখানে 90 ডিগ্রি কোণ প্রুভ করতে হবে, বুঝতে পারলে? তাহলে এটা সমকোণ হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে বলে দিয়েছে লম্ব, এখানে লম্ব বলে দিয়েছে, লম্ব অঙ্কন। এখন ভাবে 90 ডিগ্রিটা কোথেকে পেলাম? লম্ব মানে তো 90 ডিগ্রি, লম্ব মানে 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার, ইংলিশে বলা হচ্ছে পারপেন্ডিকুলার। এই যে পারপেন্ডিকুলার বলে ইংলিশে, পারপেন্ডিকুলার। কোথেকে এটা আসছে? কেন 90 ডিগ্রি লিখলাম? তার কারণ হচ্ছে এটা 90 ডিগ্রি। কেন? তার কারণ এখানে লম্ব কথাটা লেখা আছে, কিন্তু পরের যে উপপাদ্যটা আছে সেখানে লম্ব কথাটা লেখা নাই। তোমাকে ওটা প্রুভ করতে হবে 90 ডিগ্রি, সেটারও ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো?